তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি কাঙ্গুভা মুভিটা। আর এটা হচ্ছে গিয়ে সাউথ অ্যাক্টর সুরিয়ার নতুন একটা মুভি, যেটা কিনা কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। আর এটা হচ্ছে গিয়ে এই বছর তার সবচেয়ে সেরা মুভি। যার মানে বুঝতেই পারছেন মুভিটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা মুভি। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পটা শুরু করার আগে আপনাদেরকে একটা ব্যাপার আমি ক্লিয়ার করে বলতে চাই। সেটা হচ্ছে এই মুভির মধ্যে দুইটা টাইমলাইন দেখানো হয়েছে। একটা হচ্ছে গিয়ে বর্তমান টাইমলাইন মানে 2024 সালের, আর একটা হচ্ছে গিয়ে 1070 সালের মানে 1070 টাইমলাইন। আর এটা আমি এই জন্য বলে নিলাম কারণ যখন গল্প এদিক সেদিক শিফট করবে তখন যাতে করে আপনার এটা বুঝতে একটু সুবিধা হয়। তো চলুন এখন গল্পটা শুরু করা যাক। তো এই গল্পে শুরু হয় ইন্ডিয়ার কোনো একটা বর্ডার থেকে, যেখানে আমরা দেখতে পারি বর্ডারের ঠিক উপরের সাইডেই রাশিয়ান একটা বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার ছিল। আর এই বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের মধ্যে আমরা দেখতে পারি অনেকগুলো বাচ্চার উপরে নানান রকমের এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। আসলে এখানে থাকা বাচ্চাদের ব্রেইনের মধ্যে বিভিন্ন রকমের মেশিন এবং টেকনোলজির মাধ্যমে বিভিন্ন জিনিস পুশ করে তাদের ব্রেইনের পাওয়ার বাড়ানো হচ্ছিল। আসলে মানুষ সম্পর্কে বলা হয় যে আমরা শুধুমাত্র আমাদের ব্রেইনের 7 থেকে 8%ই ইউজ করতে পারি। তবে এখানে যেই বাচ্চাদের উপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে তাদের ব্রেইনের ক্ষমতা টেকনোলজির সাহায্যে এতটাই বাড়িয়ে দেওয়া হচ্ছে যে তারা তাদের ব্রেইনের 70 থেকে 80% ইউজ করতে পারবে। তবে তখনই তারা এই ব্যাপারটা জানতে পারে যে তাদের এই ফ্যাসিলিটির মধ্য থেকে একটা বাচ্চা গায়েব হয়ে গেছে, যার উপরে তারা এক্সপেরিমেন্ট করছিল। আসলে এই বাচ্চাটার নাম তারা দিয়েছিল জেটা। আর যখন তারা তাকে খুঁজতে বের হয় তখন তারা জানতে পারে জেটা এখান থেকে পালিয়ে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। এখন এই ব্যাপারটা জানার পরে এখানে সমস্ত গার্ডরা, সমস্ত সিকিউরিটি মেম্বাররা এই বাচ্চাটাকে ধরার জন্য পাগলের মতো তাকে ফলো করা শুরু করে। তবে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও তারা তাকে পায় না, মানে এই বাচ্চাটা অনেকটা দূর পর্যন্ত চলে গিয়েছিল। আর এদিকে যখন বাচ্চাটা অনেকটা দূর পর্যন্ত চলে আসে তখন তার সামনে দিয়ে একটা ট্রেন যাচ্ছিল। আর এই ট্রেনটা দেখার পরে সে দৌড়ে ট্রেনটার উপরে চলে যায়। আর ট্রেনের মধ্যে যাওয়ার পরে সে হঠাৎই একটা কয়লার টুকরো নিয়ে এখানে অ্যাক্টর সুরিয়ার একটা ফেস বানিয়ে দেয়। আর এখানে এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে এই বাচ্চাটা অ্যাক্টর সুরিয়াকে চিনত, আর সে এখন অ্যাক্টর সুরিয়াকেই খুঁজছে। তো এখান থেকে গল্প শিফট হয়ে চলে আসে গোয়াতে। আমরা এখানে অ্যাক্টর সুরিয়াকে দেখতে পারি, আর আমরা জানতে পারি এই মুভিতে তার নাম হচ্ছে গিয়ে ফ্রান্সিস। আসলে ফ্রান্সিস হচ্ছে গিয়ে একজন বাউন্ড কিলার, মানে সে এমন একজন মানুষ যে কিনা টাকার বিনিময়ে বিভিন্ন গুন্ডাদেরকে ধরে দেয়। এখানে ফ্রান্সিসের সাথে তার একটা বন্ধু ছিল যার নাম ছিল কোল্ড 95। এখানে ফ্রান্সিস আর তার বন্ধু মিলে গোয়ার পুলিশ কমিশনারের অনুরোধে বাউন্টি হান্টারের কাজ করছিল, আর তাদের হয়ে ক্রিমিনালদেরকে ধরে দিচ্ছিল। আর তখন আমরা মিট করি অ্যাঞ্জেলিনা নামের একটা মেয়ের সাথে। আসলে অ্যাঞ্জেলিনা আর ফ্রান্সিসকো একটা সময় ভালো বন্ধু ছিল, তবে তাদের মধ্যে কোনো একটা কারণে ঝগড়া হয়ে গিয়েছিল, এই জন্য এখন তারা একে অন্যকে দেখতে পারে না। আর আমরা জানতে পারি অ্যাঞ্জেলিনাও বাউন্টি হান্টারের কাজ করে, তবে সে সুরিয়ার সাথে একেবারেই কথাবার্তা বলতে চায় না। তবে এরপরে এখানে যে পুলিশ কমিশনার সে ফ্রান্সিস আর অ্যাঞ্জেলিনার সাথে আলাদা আলাদা গিয়ে মিট করে, আর তাদের দুজনকে একটা ক্রিমিনালের পিকচার দেখিয়েই বলে যে তোমরা যদি এই ক্রিমিনালকে ধরতে পারো তাহলে তোমাদেরকে অনেক বড় অ্যামাউন্টের একটা পুরস্কার দেওয়া হবে। এখন এই অফারটা পাওয়ার পরে ফ্রান্সিস আর তার বন্ধু দ্রুত সেই গুন্ডার কাছে চলে আসে আর তাকে ধোলাই করে তাকে ধরে নিয়েও যাওয়ার ট্রাই করে। তবে যাওয়ার সময় এই গুন্ডা তার পকেট থেকে গান বের করে তাদের দিকে পয়েন্ট করে। তবে যখন ফ্রান্সিস তার থেকে গানটা জোর করে নেয়ার ট্রাই করে তখন ভুল করে ট্রিগারে চাপ লেগে যায়, যেই জন্য একটা গুলিও বাইরে বেরিয়ে চলে আসে। আর ভুল করে এই গুলিটা সেই লোকটার গায়ে গিয়ে পড়ে, যেই জন্য সেই গুন্ডার সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে ফ্রান্সিস আর তার বন্ধু প্রচণ্ড ভয় পেয়ে যায়, এই জন্য তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তখনই তারা দেখতে পারে একটা বাচ্চা ছেলে তাদেরকে দেখতে পেয়েছে। আর এই বাচ্চা ছেলেটার অন্য কেউ ছিল না, এটা ছিল জেঠা নামের সেই ছেলেটা। আসলে জেঠা তাকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত চলে এসেছিল। তবে এখন ফ্রান্সিস তাকে দেখার পরে পুরোপুরি ইগনোর করে দেয় আর তার বন্ধুকে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে চলে আসে। তো এরপরে পরদিন সকালবেলা ফ্রান্সিস দেখতে পারে টিভিতে সেই গুন্ডার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, আর তারা সবাই বলছে কেউ তাকে খুন করেছে। এখন কে খুন করেছে সেই ব্যাপারটা এখন পর্যন্ত কেউ জানে না। তবে তখনই ফ্রান্সিসকে পুলিশ কমিশনারও কল দেয়, আর সে তাকে বলে যে যেই গুন্ডাকে মারা হয়েছে সেই গুন্ডার ভাই হচ্ছে একজন বিশাল বড় ডন। এখন সেও জেনে গিয়েছে তার ভাইকে কেউ একজন খুন করেছে, তবে এখন পর্যন্ত সে জানে না কে তার ভাইকে খুন করেছে। কিন্তু সে এইটা ঠিকই জানে যে কোনো একটা ছোট বাচ্চা তার ভাইকে খুন করতে দেখতে পেয়েছিল। এখন এই জন্য সে সেই ছোট বাচ্চাটাকে খুঁজছে। এখন এইটা শোনার পরে ফ্রান্সিস একটু বেশি ভয় পেয়ে যায়, কারণ যদি সেই ডন সেই বাচ্চাকে পেয়ে যায় তাহলে তার অবস্থা খারাপ করে দিবে। তবে তখনই সে জানতে পারে যে সেই বাচ্চাটাকে অ্যাঞ্জেলিনা পেয়ে গেছে। এখন সেই বাচ্চাটা অ্যাঞ্জেলিনার ঘরেই আছে, এই জন্য সে তার বন্ধুকে নিয়ে দ্রুত চলে আসে অ্যাঞ্জেলিনার ঘরে, আর সেই বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে গাড়ি দিয়ে বেরিয়ে চলে আসে। এখানে ফ্রান্সিস সিদ্ধান্ত নিয়েছিল সেই বাচ্চাটাকে কয়েকদিন তার কাছে রাখবে, যাতে করে সেই ডন এই বাচ্চাটাকে আর খুঁজে না পায়। আর যখন ব্যাপারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন সে আবার বাচ্চাকে তার মতো করে ছেড়ে দিবে। তবে যখন সে গাড়ি দিয়ে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছিল তখন এই বাচ্চাটার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়, এই জন্য বাধ্য হয়েই তাকে হসপিটালে নিয়ে আসতে হয়।
আর যখনই সে তাকে হসপিটালে নিয়ে আসে তখন ডাক্তাররা তাকে চেক আপ করার পরে তাদের একটু সন্দেহ হয়ে যায়। এই জন্য তার পুরোপুরি চেক আপ করার পরে তারা ফ্রান্সিসকে ডাকে এই ব্যাপারে রিপোর্ট দেওয়ার জন্য। এখানে ডক্টররা তাকে বলে যে এই বাচ্চাটার ব্রেইন কেউ একজন খুলেছিল আর ব্রেইনের মধ্যে কিছু চেঞ্জ করা হয়েছে। এখন এইটা কীরকম চেঞ্জ সেটা আমরা বলতে পারছি না, কারণ এই ব্যাপারটা এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না। আর এরপর সে ফ্রান্সিসকে বলে যে কালকে এই বাচ্চাটাকে আবারও নিয়ে আসার জন্য, কারণ কালকে সিনিয়রদের সাথে মিলে তারা এই বাচ্চাটাকে আবারও চেক করবে। এই জন্য ফ্রান্সিস তাকে নিয়ে সোজা বাসায় চলে আসে। তবে বাসায় আসার পরে সে জানতে পারে বাচ্চাটার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। এই জন্য সে তাকে খাওয়ানোর জন্য একটা বিশাল বড় রেস্টুরেন্টে নিয়ে আসে। তবে রেস্টুরেন্টে যখন তারা খাবার দাবার খাচ্ছিল তখন তারা জানতে পারে যে সেই গুন্ডাটার ভাই, মানে যাকে মেরে ফেলা হয়েছিল তার ডন ভাই এই রেস্টুরেন্টেই চলে এসেছে। সে এসেই জেঠাকে ধরে তাকে ভয়ভীতি দিকে জিজ্ঞেস করা শুরু করে যে তার ভাইকে কে খুন করেছে, মানে তার নামটা কি। তবে এই বাচ্চাটা কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই আমরা দেখতে পারি এখানে অনেকগুলো হেলিকপ্টার আর অনেকগুলো কার্ট দিয়ে অনেক লোকজন চলে আসে। আর সেখান থেকে বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে বের হয়ে তারা পাগলের মতো ফায়ারিং করা শুরু করে। আর এই ফায়ারিংয়ের মধ্যে সেই ডন আর তার সমস্ত লোকজনের মৃত্যু হয়ে যায়। তবে ফ্রান্সিস আর তার বন্দুক কোনো রকমে নিজেদেরকে সেভ করে ফেলে। এরপর সেই গার্ডরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যেটাকে জোর করে নিয়ে গাড়িতে করে নিয়ে যাওয়ার ট্রাই করে। তবে যখন ফ্রান্সিস এই ব্যাপারটা দেখতে পারে তখন তার প্রচণ্ড রাগ চলে আসে। এই জন্য সে জেঠাকে বাঁচানোর জন্য সম্পূর্ণ ট্রাই করা শুরু করে। তবে এই গুন্ডারা গাড়িটা নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে যায়, যে জন্য ফ্রান্সিস চাইলেও আর কিছু করতে পারে না। এই জন্য সে দৌড়ে তাদেরকে ফলো করার ট্রাই করে। আর এমন পয়েন্টেই গল্প চলে আসে সরাসরি ফ্ল্যাশব্যাকে। আমরা এখন 2024 সাল থেকে সরাসরি চলে আসি 1070 সালে। আর এখানে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে এখানে ফ্রান্সিস আর জেঠার মধ্যে যে একটা কানেকশন আছে সেটা হচ্ছে সেই পুরনো কানেকশন, মানে সেটার পাস্টের সাথে একটা লিঙ্ক আছে। এখানে আমরা জানতে পারি সেই সময় সাউথ ইন্ডিয়ার পুরো জায়গাটায় টোটাল 5টা দ্বীপ ছিল। আর এই 5টা দ্বীপেই বিভিন্ন রকমের মানুষ বাস করত। তবে যারাই এই দ্বীপগুলোতে বাস করত তারা সবাই ছিল খুবই পাওয়ারফুল এবং খুবই স্কিলফুলও। আর এখানে স্পেশাল 2টা দ্বীপ ছিল যেখানে লিডাররাও ছিল খুবই স্পেশাল। আর এই 2টা দ্বীপ ছিল এখানে সবচেয়ে বেশি পাওয়ারফুল দ্বীপ। তবে এর কয়েকদিন পরেই হঠাৎই অনেকগুলো শিপে করে কিছু লোকজন এসে এই 5টা দ্বীপের উপরেই আক্রমণ করে দেয় আর তাদের এই দ্বীপগুলো দখল করার ট্রাই করে। আর তখন আমরা জানতে পারি যে আসলে এটা হচ্ছে গিয়ে রোমান সম্রাটের শিপ। আসলে রোমান সম্রাট, যে কিনা অলরেডি পৃথিবীর অনেকটা জায়গা দখল করে নিয়েছে, এখন সে তার 25,000 সৈন্য নিয়ে সোজা ভারতবর্ষ দখল করতে চলে এসেছে। তবে সেই ব্যাপারটা লক্ষ্য করে যে ভারতবর্ষ দখল করার আগে তাকে এই 5টা দ্বীপ দখল করতে হবে, কারণ এই 5টা দ্বীপের পরেই তাকে ভারতবর্ষে গিয়ে পৌঁছাতে হবে। এই জন্য সে এখানে আক্রমণ করা বা এখানে থাকার আগেই সে এখানের একটা আদিবাসীকে ধরে নিয়ে আসে আর তাকে নানান রকমের কোয়েশ্চেন করা শুরু করে। আর তখন আমরা জানতে পারি এই লোকটার নাম হচ্ছে গিয়ে করুয়া। আর করুয়া নামের এই লোকটাই রোমান সম্রাটকে এখানে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলে। এখানে সে বলে যে এখানে যেই 5টা দ্বীপ আছে সবগুলো দ্বীপের মানুষজনই হচ্ছে খুবই বেশি পাওয়ারফুল। তবে এখানে পেরুমাচি নামের একটা দ্বীপ আছে যেখানের মানুষজন হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল আর সেখানে সবচেয়ে বেশি যোদ্ধারাও বাস করে। যদি তুমি গিয়ে সেই দ্বীপের উপরে আক্রমণ করে দাও তাহলে তোমার 25,000 সৈন্যকে তারা খুব সহজেই হারিয়ে দিতে পারবে। এখন এগুলো শোনার পরে রোমান সম্রাট করুবার কাছে সাহায্য চায় আর এর বদলে সে তাকে অনেকগুলো স্বর্ণের কয়েন দেওয়ারও প্রতিশ্রুতি দেয়। এখানে সে তাকে 2টা স্বর্ণের কয়েনও দেয়। আর যেহেতু করুবা ছিল খুবই লোভী একটা মানুষ, এই জন্য সে তাকে সাহায্য করার জন্য রাজি হয়েও যায়। আর রোমান সম্রাট তাকে অনেকগুলো স্বর্ণের কয়েন দিয়ে তাকে ফাইনালি পেরুমাচে যাওয়ার জন্য বলে। সে বলে সেখানে গিয়ে তুমি পেরুমাচিকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিবে যাতে করে আমি খুব সহজেই এই জায়গাগুলোকে দখল করতে পারি। এখন আমরা দেখতে পারি করুবার প্ল্যান ছিল সে পেরুমাচি যাবে এবং তার ব্রেনের সাহায্যে কয়েক হাজার সৈন্যকে সেখানেই মেরে ফেলবে যাতে করে রোমান সম্রাট খুব সহজেই পেরুমাচিকে দখল করে ফেলতে পারে। আর এই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য সে তার ওয়াইফ আর তার বাচ্চাকে নিয়ে সোজা পেরুমাচি চলে আসে। আর এখানে আমরা জানতে পারি যে করুবার যেই বাচ্চা ছিল তার নাম ছিল পূর্বা, আর এই পূর্বাই ছিল বর্তমান সময়ের জেঠা। এখন করুবা পেরুমাচিতে যাওয়ার পরে সোজা পেরুমাচির রাজার সঙ্গে গিয়ে মিট করে আর সে তাকে বলে যে বিদেশ থেকে একটা রাজা এসেছে যে কিনা খুবই পাওয়ারফুল। তবে সে শুনেছে যে এখানের মানুষজন খুবই স্কিলফুল, এখানের মানুষজন তলোয়ার খুব ভালো বানাতে পারে আর বিভিন্ন রকমের অস্ত্রও তারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারে। এই জন্য সেই রাজা চায় এখানে যাতে অস্ত্র বানাতে এখানের লোকজন তাকে সাহায্য করে যাতে করে সে অনেক বেশি পাওয়ারফুল অস্ত্র বানাতে পারে আর সেগুলোকে বিদেশে বিক্রি করে অনেক টাকা ইনকাম করে এখানের মানুষজনের সাথে ভাগ করে নিতে পারে। আর এই জন্য করুবা এখানে রাজাকে অফার দিয়ে বলে যে আমি চাই তোমার কিছু সৈন্য তুমি আমার সঙ্গে পাঠাও যাতে করে আমি এগুলোকে নিয়ে সেই রাজার সঙ্গে গিয়ে মিট করতে পারি আর তাকে একটা প্রতিশ্রুতি আমি দিয়ে আসতে পারি। এই জন্য এই অফারটা যখন রাজার পছন্দ হয়ে যায় তখন সে করুবার সঙ্গে তার 100 সৈনিক পাঠিয়ে দেয়।
তবে যখন সেই 100 সৈনিক নিয়ে যাচ্ছিল তখন জঙ্গলের মাঝখানে যাওয়ার পরে হঠাৎই সে সৈন্যদেরকে সেখানে থামিয়ে দেয় আর সে তাদেরকে বলে যে তোমরা চাইলে এখানে রেস্ট নিতেই পারো। তবে আসলে আমরা জানতে পারি যে এই সমস্ত ব্যাপারগুলো ছিল করুবার একটা প্ল্যান। কারণ যখনই পেরুমাচের যোদ্ধারা সেখানে রেস্ট নেওয়া শুরু করে তখন করুবা তার লুকিয়ে থাকা লোকজনকে সেখান থেকে ডাক দেয় আর হঠাৎই তারা সবাই এসে তাদের উপর আক্রমণ করে দেয়। আর করুবা তাদের সবার সঙ্গে মিলে এখানের 100 জন সৈন্যের একজনকেও সে ছাড়ে না। সবাইকে মারার পরে প্রমাণ হিসেবে সে সবার ডান হাত কেটে নিয়ে যায় আর রোমান সম্রাটকে সেগুলো নিয়ে দেখায়। আর এর বদলে রোমান সম্রাট তাকে 200 স্বর্ণের কয়েন দেয়, মানে প্রত্যেকটা সৈন্যকে মারার জন্য 2টা করে স্বর্ণের কয়েন। এখন এই স্বর্ণগুলো পাওয়ার পরে এগুলো নিয়ে সে সোজা চলে আসে পেরুবাচির রাজার কাছে আর এখানে সে তাকে বলে যে সেই বিদেশি রাজা তোমার সৈনিকদের কাজে অনেক বেশি খুশি হয়েছে, এই জন্য সে এই স্বর্ণগুলো তোমাকে দিয়েছে। আর তাছাড়া সে এখন চায় যাতে করে তুমি আরও কিছু সৈন্য তার কাছে পাঠাও যাতে করে তারা প্রোডাকশনের লেভেল আর একটু বাড়াতে পারে। আর এগুলো শোনার পরে এখানে রাজা তার কথায় কনভিন্স হয়ে আরও 100 সৈনিক তার সঙ্গে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যখন এই 100 সৈনিক নিয়ে করুবা সেই জঙ্গলের মধ্যে আবারও চলে আসে আর এখানে আবারও আক্রমণ করার প্ল্যান করে তখন সে দেখতে পারে যে এখানে 100 সৈনিকের মধ্যে এমন একটা সৈনিক ছিল যার ডান হাত অলরেডি কাটা ছিল। আর তখন এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আসলে যখন আগেরবার সে আক্রমণ করে সমস্ত সৈনিকের ডান হাত কেটে ফেলেছিল তখন তাদের মধ্যে এই একটা সৈনিক কোনো রকমে নিজেকে সেভ করে এখান থেকে পালিয়ে গিয়েছিল। তবে এখান থেকে যাওয়ার আগে সে তার ডান হাতটা কেটে সেখানে রেখে গিয়েছিল যাতে করে যখন করুবা হাতগুলো গুনবে তখন সে যাতে করে কমতি বুঝতে না পারে। যার মানে এখন আমরা বুঝতে পারি যে এই 100 সৈনিক ইচ্ছা করেই করুবার পেছনে এই জঙ্গল পর্যন্ত এসেছে, মানে এখন তারা করুবাকেই একটা ফাঁদের মধ্যে ফেলেছে। আর এখানে আমরা দেখতে পারি আমাদের হিরো সুরিয়ার এন্ট্রি হয়ে যায়, যার নাম এখানে হচ্ছে গিয়ে কাঙ্গুবা। আর কাঙ্গুবা হচ্ছে গিয়ে পেরুমাচের রাজকুমার। এখন কাঙ্গুবা এখানে এসে কেরুবার তার সমস্ত লোকজনের উপর আক্রমণ করে দেয় আর এক এক করে কেরুবার সমস্ত লোকজনকে সেখানে শেষ করে দেয়। তবে সে কেরুবাকে জীবন্ত ধরে জোর করে পেরুমাচিতে এনে সবার সামনে সেখানে জ্বালিয়ে দেয়। তবে যখন কেরুবা সেখানে জীবন্ত পুড়ে মারা যাচ্ছিল তখন এখানে সবাই ডিমান্ড করে বসে যে যাতে করে কেরুবার সঙ্গে কেরুবার ওয়াইফ আর বাচ্চাকেও পুড়িয়ে মারা হয়। তবে এটা শোনার পরে তার ওয়াইফ একটু বেশি ভয় পেয়ে যায়, এই জন্য সে তার ছেলে পূর্বাকে নিয়ে সোজা কাঙ্গুবার কাছে চলে আসে আর কাঙ্গুবার কাছ থেকে সে প্রমিস নেয় যাতে করে সে তার ছেলে পূর্বাকে সেভ করে। আর এই প্রমিসটা নেয়ার পরেই সে সোজা গিয়ে আগুনের মধ্যে পড়ে যাতে করে তারও সেখানে মৃত্যু হয়ে যায়। তবে এরপরে সমস্ত লোকজন পূর্বাকেও মারার জন্য ট্রাই করে, তবে কাঙ্গুবা কোনোভাবে এটাকে হতে দিচ্ছিল না। সে বারবার করে তাকে প্রোটেক্ট করার ট্রাই করছিল আর সে তাদের সবাইকে বলে যে আজকে থেকে পূর্বা হচ্ছে গিয়ে আমার ছেলে, এই জন্য কেউই আমার ছেলেকে মারার ট্রাই করলে তার অবস্থা আমি খারাপ করে ছাড়বো। আর তাছাড়া কেরুবা যেই কাজটা করেছে সেটা শাস্তি সে অলরেডি পেয়ে গেছে, তার অপরাধের জন্য তার ফ্যামিলি কোনোভাবেই শাস্তি পেতে পারে না। আর এগুলো বলেই সে কোনো রকমে পূর্বাকে সেভ করে ফেলে আর এরপর থেকেই সে তাকে তার ছেলের মতো করে পালা শুরু করে। এখন এই সমস্ত ব্যাপারগুলো হয়ে যাওয়ার পরে রোমান সম্রাট এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সে কেরুবার সঙ্গে মিলে যেই প্ল্যানিংটা করেছিল সেটা পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। এখন যদি সে পেরুমাচিকে দখল করতে চায় তাহলে তাকে অন্য কোনো প্ল্যান নিয়ে এগোতে হবে। এই জন্য সে কেরুবার মতোই একটা লোকালের সাহায্য নেওয়ার ট্রাই করে আর এই লোকালও ছিল কেরুবার মতো প্রচণ্ড লোভী একটা মানুষ। এই জন্য সে তাকে পরামর্শ দিয়ে বলে যে যদি সে পেরুমাচিকে দখল করতে চায় তাহলে তাকে আরাতির সাহায্য নিতে হবে। আসলে আরাতি হচ্ছে কি পেরুমাচির মতোই একটা দ্বীপ আর এটা সম্পর্কেও এটা বলা হয় যে যতটা পাওয়ারফুল পেরুমাচির লোকজন ততটাই পাওয়ারফুল হচ্ছে আরাতির লোকজনও, মানে তারা দুজনেই সমান সমান ফাইটার। আর তাছাড়া সেই লোকটা রোমান সম্রাটকে এইটাও বলে যে আরাতি আর পেরুমাচির মধ্যে অনেক পুরনো একটা শত্রুতা আছে, এই জন্য তারা দুজনেই চায় একে অন্যকে শেষ করে দেওয়ার জন্য। তারা যেই কোনো ওয়েতে একে অন্যকে ধ্বংস করতে চায়, এই জন্য যদি তুমি চাও তাহলে তুমি তাদের পুরনো শত্রুতার ফায়দা নিতে পারো। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে রোমান রাজা সেই লোকটার সঙ্গে সোজা আরাতি চলে আসে আর এখানে রাজার সঙ্গে গিয়ে মিট করে, যার নাম ছিল উদিরান। আর এখানে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে উদিরান আর কাঙ্গুবা হচ্ছে গিয়ে ভয়ঙ্কর রকমের শত্রু, তারা দুজন অনেক আগে থেকেই একে অন্যকে মারতে চায়। আর আমরা এটাও জানতে পারি যে উদিরানের 3টা ছেলে আছে যারা কিনা তার মতোই পাওয়ারফুল। এখানে রোমান সম্রাট উদিরানকে একটা অফার দেয়, সে বলে যে যদি সে পেরুমাচিকে চিরতরে শেষ করে দেয় তাহলে সে তাকে এতগুলো স্বর্ণের কয়েন দিবে যে সে গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে। আর এই অফারটা উদিরানের অনেক বেশি পছন্দ হয়, কারণ সে এমনটা করলে শুধুমাত্র তার শত্রুকেই শেষ করতে পারবে না, বরং সে এত এত স্বর্ণের কয়েন পাবে যেগুলো দিয়ে সে অনেক ধনীও হয়ে যাবে। এই জন্য সে রোমান সম্রাটের সঙ্গে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এই জন্য পরদিনই সে পেরুমাচির রাজা এবং রাজকুমারকে মানে কাঙ্গুবা এবং তার বাবাকে চ্যালেঞ্জ করে বলে যে তার রাজ্য তার সঙ্গে যুদ্ধ করতে চায়। আর এই জন্য পেরুমাচির লোকজনও যুদ্ধ করার জন্য রেডি হয়ে যায়।
তবে আমরা দেখতে পারি উদিরান আসলে পেরুমাচির লোকজনের উপরে একটা সারপ্রাইজ অ্যাটাক করার প্ল্যানিং করেছিল। কারণ পেরুমাচির লোকজন কোনো একটা যুদ্ধে যাওয়ার আগে লম্বা একটা সময় ধরে পূজা অর্চনা করে, আর পূজা শেষ হওয়ার পরে তারা নদীতে গিয়ে গোসলও করে, আর এই গোসল শেষ করেই তারা যুদ্ধের মধ্যে অংশ নেয়। আর এই জন্য উদিরনের প্ল্যান ছিল এইটা যে পেরুমাচির লোকজন যখন নদীতে গোসল করতে যাবে তখন তাদের কারো কাছে অস্ত্র থাকবে না, আর তারা আক্রমণের কথা চিন্তা পর্যন্ত করবে না। এই জন্য সে গিয়ে তখনই তাদের উপরে আক্রমণ করে দেবে, যাতে করে এক ধাক্কায় সে অনেকগুলো সৈন্যকে শেষ করতে পারে। এখন তার এই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য উদিরান তার 3টা ছেলের মধ্যে 2টা ছেলেকে চুজ করে, আর তাদের সঙ্গে অনেকগুলো সৈন্য দিয়ে সোজা তাদেরকে পেরুমাচে পাঠিয়ে দেয়, যাতে করে তারা সেই নিরস্ত্র সোলজারদের উপরে আক্রমণ করতে পারে। আর তারা সেখানে গিয়ে নিরস্ত্র সোলজারদের উপরে আক্রমণও করে দেয়। তবে সৌভাগ্যবশত তাদের সঙ্গে তখন কাঙ্গুবাও ছিল, আর কাঙ্গুবা তাদেরকে অস্ত্র ছাড়াই ভয়ঙ্করভাবে পেটানো শুরু করে। তবে তখন এখানে পূর্বা চলে আসে, আর পূর্বাকে দেখার পরেই কাঙ্গুবা দ্রুত তার তলোয়ারটা নিয়ে আসার জন্য বলে, যাতে করে তার তলোয়ারের মাধ্যমে সে খুব সহজেই তাদের সবাইকে শেষ করতে পারে। আর এই জন্য পূর্বা দ্রুত গিয়ে কাঙ্গুবার তলোয়ারটা নিয়ে আসে। তবে এইবার সে তলোয়ারটা তার হাতে না দিয়ে সোজা তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। মানে আমরা বুঝতে পারি যে পূর্বা কাঙ্গুবাকে ধোঁকা দিয়েছে, আর সে তাকে বলে যে তোমার আর তোমার লোকজনের জন্য আমার বাবা মাকে মরতে হয়েছে, আর এই ব্যাপারটা আমি এখন পর্যন্ত ভুলিনি, আর আজকে আমি তোমাকে শেষ করে অবশ্যই এটার প্রতিশোধ নিব। তবে যেহেতু আসলে পূর্বা হচ্ছে গিয়ে ছোট একটা বাচ্চা, এই জন্য তার আক্রমণে কাঙ্গুবার তেমন একটা ক্ষতি হয় না। সে পূর্বার হাত থেকে সোজা তলোয়ারটা নিয়ে সোজা উদিরান আর তার সমস্ত লোকজনের উপর আক্রমণ করে দেয়, আর এক এক করে তাদের সবাইকে সেখানে শেষ করে দেয়। আর উদিরানের যেই 2টা ছেলেকে এখানে পাঠানো হয়েছিল সে সেই 2টা ছেলেকেও সেখানে শেষ করে দেয়। এরপরে কাঙ্গুবা তার সমস্ত লোকজন নিয়ে যখন পেরুমাচিতে চলে আসে তখন পেরুমাচির লোকজন তাকে দেখার পরে পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে যখন পেরুমাচির লোকজন জানতে পারে যে পূর্বা তাকে ধোঁকা দিয়েছিল তখন তারা সবাই মিলে এটা ডিমান্ড করে যাতে করে পূর্বাকে এখানেই শেষ করে দেয়া হয়। তবে কাঙ্গুবা কোনো রকমেই তাকে মরতে দিতে চায় না, এই জন্য কোনো রকমে সে তাকে সেভও করে ফেলে। তবে কাঙ্গুবার বাবা মানে এখানের যে রাজা ছিল সে পূর্বাকে কালো জঙ্গলে যাওয়ার পানিশমেন্ট দেয়। আসলে এখানে কালো জঙ্গল ছিল পাশেরই একটা ভয়ঙ্কর জঙ্গল, যেখানে কিনা কিছু ভয়ঙ্কর রকমের প্রাণী বাস করে, আর পূর্বাকে এই শাস্তি এই জন্য দেওয়া হয়েছিল যাতে করে সেখানে গিয়ে সে কোনোভাবেই বাঁচতে না পারে। তবে যখনই পূর্বাকে এই শাস্তি দেওয়া হয় তখন কাঙ্গুবাও তার বাবাকে বলে যে যদি পূর্বাকে কালো জঙ্গলে পাঠানো হয় তাহলে তার সঙ্গে অবশ্যই আমিও কালো জঙ্গলে যাব। আর এইটা বলেই সে পূর্বাকে নিয়ে সোজা কালো জঙ্গলে চলে আসে। আর এখানে আমরা দেখতে পারি যে পূর্বার উপরে নানান রকমের ডিফিকাল্টি আসে, তার জীবনের উপরে অনেক রকম হুমকিও আসে। তবে বারবার করেই কাঙ্গুবা তার পাশে দাঁড়াচ্ছিল, আর বারবার করে তাকে প্রোটেকশনও দিচ্ছিল, আর এখানে সে তার অনেক সেবা যত্নও করছিল। তবে এত কিছুর পরেও পূর্বা তার উপরে প্রচণ্ড রাগ করেছিল, আর সবসময় সে তার থেকে দূরে দূরে থাকারই ট্রাই করত। তবে তখন কাঙ্গুবা তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে দেখো, তোমার মাকে আমি কথা দিয়েছিলাম যে আমি যেই কোনো মূল্যে তোমার প্রোটেকশন দিব, এই জন্য আমি আমার ওয়াদা রক্ষা করার ট্রাই করছি। এখন যদি তোমার ভালো না লাগে তুমি চাইলে আমাকে মেরেও ফেলতে পারো। তবে তোমার এই ব্যাপারটা মনে রাখা উচিত যে এখন উদিরান তার সমস্ত লোকজন নিয়ে আমার লোকজনের উপরে আক্রমণ করতে আসছে, এই জন্য আমার তাদের পাশে থেকে যুদ্ধও করতে হবে, আর আমার ওয়াদাকেও আমার রক্ষা করতে হবে। তবে তুমি এই জিনিসটা একেবারেই ভুলবে না যে যখনই এই যুদ্ধটা শেষ হয়ে যাবে তখন আমি নিজে তোমার কাছে আসবো, আর তখন তুমি আমাকে মেরে ফেলো, যাতে করে তুমি তোমার প্রতিশোধ কমপ্লিট করতে পারবে, আর তোমার মনটাও অনেকটা শান্ত হয়ে যাবে। আর এটা হচ্ছে কি আমার ওয়াদা, এটা তুমি অবশ্যই মাথায় রাখবে। তবে যখন পূর্বা এই সমস্ত ব্যাপারগুলো শুনতে পারে আর কাঙ্গুবা যে তাকে সত্যি অনেক ভালোবাসে এইটাও সে বুঝতে পারে, তখন সে কাঙ্গুবার প্রতি একটু নরম হয়ে যায়, আর কাঙ্গুবার প্রতি তার মনের মধ্যে যত ঘৃণা ছিল সেই সমস্ত ঘৃণাগুলোও সে মুছে ফেলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন উদিরান জানতে পারে যে তার 2টা ছেলেকে মেরে ফেলা হয়েছে তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, সে পুরো পাগলের মতো হয়ে যায়। তবে এগুলো শোনার পরে তার 3 নম্বর যেই ছেলেটা ছিল সে তার বাবার কাছে প্রমিস করে যে এখন সে পেরুমাচিতে গিয়ে আক্রমণ করবে, আর সেখানে সমস্ত লোকজনকে সে শেষ করেই ছাড়বে। এই জন্য সে একটা বিশাল বড় বাহিনী নিয়ে সোজা পেরুমাচিতে এসে এখানের মহিলাদের উপরে আক্রমণ করে দেয়। তবে যেহেতু এখানের মহিলারাও ছিল খুবই স্ট্রং, এই জন্য তারা সবাই মিলে তার সমস্ত লোকজনকে শেষ তো করেই দেয়, বরং শেষ পর্যন্ত উদিরনের 3 নম্বর ছেলেকেও তারা শেষ করে দেয়। তবে যখন উদিরান জানতে পারে তার 3 নম্বর ছেলেকেও মেরে ফেলা হয়েছে তখন সে পুরো পাগলের মতো হয়ে যায়, আর এখন সে সিদ্ধান্ত নেয় সে নিজেই সোলজার নিয়ে গিয়ে সোজা পেরুমাচিতে আক্রমণ করে পেরুমাচি দখল করে ফেলবে। আর এই জন্য সে গিয়ে পেরুমাচির রাজা মানে কাঙ্গুবার বাবাকে একা একটা জায়গায় নিয়ে তাকে সেখানেই শেষ করে দেয়। তবে মৃত্যুর আগে কাঙ্গুবার বাবা একটা চিলের মাধ্যমে কাঙ্গুবার কাছে সমস্ত ব্যাপারগুলো ডিটেলে এক্সপ্লেন করে যে কিভাবে উদিরন তাদের উপর আক্রমণ করেছে আর কিভাবে এখন তাদের সমস্ত জায়গাটা দখল করতে চায় তারা। আর তাছাড়া চিলের মাধ্যমে সে তাকে পরবর্তী রাজাও অ্যানাউন্স করে দিয়েছে। আর যখন এই ব্যাপারগুলো কাঙ্গুবা জানতে পারে তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর এই জন্য সে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য চলে আসে। আর যখন পেরুমাচির লোকজন জানতে পারে যে উদিরন তার সমস্ত লোকজন নিয়ে তাদের উপরে আক্রমণ করতে আসছে তখন তারাও যুদ্ধের জন্য প্রিপারেশন নিয়ে নেয়। তবে যখন উদিরন তার সমস্ত লোকজন নিয়ে আক্রমণ করতে আসে তখন রাস্তায় কাঙ্গুবা একাই তাদেরকে ফেস করার ট্রাই করে। সে তার বুদ্ধিমত্তার ইউজ করে এক এক করে তাদের সবাইকে মারা শুরু করে।
এখন কাঙ্গুবার পাওয়ার দেখার পরে উদিরানও অনেক বেশি শক্ট হয়ে যায়। এই জন্য সে সোজা পূর্বাকেই কিডন্যাপ করিয়ে ফেলে আর সোজা তাকে নিয়ে তার জাহাজে চলে আসে, কারণ এখন সে তার সৈনিকদের সঙ্গে জাহাজে অবস্থান করছিল। আর যখন কাঙ্গুবাও জানতে পারে যে পূর্বাকে কিডন্যাপ করে সে জাহাজে নিয়ে গেছে, তখন সেও পূর্বাকে সেভ করার জন্য সোজা তার জাহাজে চলে আসে। এখানে এসে সে দেখতে পারে উদিরান পূর্বাকে একটা দড়ির সঙ্গে জাহাজের সাথে ঝুলিয়ে রেখেছে, যাতে করে দড়িটা কাটলেই সে সোজা সমুদ্রের মধ্যে পড়ে। আর যখনই এখানে কাঙ্গুবা চলে আসে তখনই সে দড়িটা কেটে দেয় আর পূর্বা সমুদ্রের দিকে পড়া শুরু করে। তবে একেবারে শেষ মুহূর্তে কোনো রকমে কাঙ্গুবা দড়িটা ধরে তাকে সেভ করে ফেলে। আর তখন এই ব্যাপারটা আমরা নোটিস করি যে সমুদ্রের মধ্যে অনেকগুলো শার্ক অলরেডি ছিল, যারা কিনা ওয়েট করছিল পূর্বার সমুদ্রের মধ্যে পড়ার জন্য, মানে যখনই সে পড়বে তখনই তাকে গিলে ফেলবে। তবে কাঙ্গুবাও তার সমস্ত শক্তি দিয়ে রশিটাকে টেনে ধরার ট্রাই করছিল, যাতে করে কোনোভাবেই পূর্বার নিচে না পড়ে যায়। তবে এই সুযোগটার ফায়দা নিয়ে উদিরান আর তার সমস্ত লোকজন কাঙ্গুবার উপরে আক্রমণ করে দেয় আর তাকে আচ্ছা রকম ধোলাই করা শুরু করে। তবে যখন পূর্বা দেখতে পারে যে তার রশি ধরার জন্য কাঙ্গুবা তাদের সঙ্গে ফাইট করতে পারছে না, তখন সে কাঙ্গুবাকে অনুরোধ করে যাতে করে সে তার রশিটা ছেড়ে দেয় আর তাদের সঙ্গে ফাইট করে এই যুদ্ধটা উইন করে। তবে কাঙ্গুবা কোনোভাবেই তার রশি সারতে চাইছিল না, আর এই জন্য ফাইনালি পূর্বা নিজে থেকেই তার রশিটাকে কেটে দিয়ে সে সোজা সমুদ্রের মধ্যে পড়ে যায়, যাতে করে কাঙ্গুবা ফাইটটা উইন করতে পারে। আর সমুদ্রের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গেই শার্ক তাকে খেয়ে ফেলে। আর পূর্বা এই কাজটা এই জন্য করেছে যাতে করে সে তাকে বাঁচানোর জায়গায় তার সাম্রাজ্য এবং তার লোকজনকে সেভ করে। আর আসলে পরবর্তীতে হয়ও এমনটা, কারণ আমরা দেখতে পারি পূর্বার পানিতে পড়ে যাওয়ার জন্য কাঙ্গুবার অনেক বেশি রাগ চলে আসে, যেই জন্য সে উদিরানকে ধরে আচ্ছা রকম ধোলাই করে তাকে সেখানে শেষ করে দেয়। আর এখান থেকে গল্পটা আবারও প্রেজেন্টে ব্যাক করে, মানে 2024 সালে। আসলে এখানে আমাদেরকে প্রেজেন্ট আর পাস্টের সিনগুলোকে মিলিয়ে দেখানো হয়। আর প্রেজেন্টে আমরা দেখতে পারি যে যেখানে ফ্রান্সিস যেটাকে বাঁচানোর জন্য একেবারে ক্লোজ চলে এসেছিল, তবে এখানে সে দেখতে পারে সোলজাররা যেটাকে প্লেনের মধ্যে উঠিয়ে প্লেনটাকে ফ্লাই করার প্রিপারেশন নিচ্ছিল। তবে ফ্রান্সিসও কোনো রকমের প্লেনের মধ্যে চলে আসে আর এখানে এক এক করে সমস্ত সোলজারদের মারা শুরু করে। আর এমন করেই সে সবাইকে মেরে যেটাকে সেভ করে ফেলে। মানে পাস্ট টাইমে সে যেমন করে উদিরানকে মেরে এই যুদ্ধটাকে উইন করে ফেলেছিল, তেমন করেই প্রেজেন্ট টাইমে সে যেটাকে সেভ করে এখানের যুদ্ধটা উইন করে ফেলেছে। তবে তখন পাস্টেই ব্যাপারটা আমরা দেখতে পারি যে আরাতি সাম্রাজ্যে যেহেতু উদিরানের মৃত্যু হয়ে গেছে, এই জন্য এখানে সবাই প্রচণ্ড আপসেট হয়েছিল, কারণ শুধুমাত্র উদিরানেরই মৃত্যু হয়নি, তার 3টা ছেলেরও মৃত্যু হয়ে গিয়েছিল। তবে তখন আমরা দেখতে পারি এখানে আরও একটা ভিলেনের এন্ট্রি হয়, যার নাম ছিল রাফতাসান। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে সেও ছিল উদিরানেরই ছেলে। আসলে রাফতাসান ছিল উদিরান আর একটা দাসীর ছেলে, এই জন্য উদিরান কখনোই তাকে রাজকুমার হওয়ার মর্যাদা দেয়নি। তবে এখন যেহেতু উদিরান আর তার 3টা রাজকুমারেরই মৃত্যু হয়ে গেছে, এই জন্য রাফতাসানই হয় এখানের রাজা, আর তাকে সবাই আরাতির রাজা হিসেবে মেনেও নেয়। আর যেহেতু সে ছিল তার বাবা উদিরনের চেয়েও বেশি পাওয়ারফুল আর বেশি ভয়ঙ্কর, এই জন্য সিংহাসনে বসার সঙ্গে সঙ্গেই সে সবার কাছে প্রমিস করে সে যেই কোনো মূল্যে কাঙ্গুবাকে মেরে তার পিতার মৃত্যুর বদলা নিয়েই ছাড়বে। আর এখান থেকে গল্প আবারও প্রেজেন্টে ব্যাক করে, আর আমরা এখানে দেখতে পারি সেই লোকটাকে যে কিনা জ্যাঠার উপরে এক্সপেরিমেন্ট করার জন্য দায়ী ছিল, মানে এই সমস্ত কিছুর পেছনে যার হাত ছিল। আর তখন আমরা দেখতে পারি এই লোকটাই হচ্ছে গিয়ে সেই লোকটা যার নাম পাস্টে রাফতাসান ছিল। আর যখন তার গার্ডরা এসে তাকে বলে যে একটা অপরিচিত লোক এসে আমাদের সমস্ত গার্ডদেরকে মেরে যেটাকে সেভ করে এখান থেকে নিয়ে গেছে, তখন সে সিসিটিভি ফুটেজের মাধ্যমে ফ্রান্সিসকে দেখতে পারে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে ফ্রান্সিসকে দেখার পরে সে বলে যে এইটা হচ্ছে গিয়ে কাঙ্গুবা। মানে এতে করে আমরা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারি যে প্রেজেন্ট টাইমের যে রাফতাসান আছে সে পাস্টের কাঙ্গুবাকে চিনত। এখন সে কীভাবে কাঙ্গুবাকে চিনত সেই ব্যাপারটা তো আমাদেরকে বলা হয় না। তাদের মধ্যে যেই ফাইটটা হয়েছিল সেখানে কে উইন করেছিল সেইটাও আমরা জানতে পারি না, বা বর্তমানে সে কী করতে যাচ্ছে সেই সমস্ত ব্যাপারগুলো আমরা জানবো এই গল্পের সেকেন্ড পার্টে, যেটা কিনা হয়তো সামনেই আসবে। কারণ এই মুভির লাস্টে এটা অ্যানাউন্স করে বলা হয়েছে যে কাঙ্গুবার পরে কাঙ্গুবার 2ও আসছে, আর সেখানে এখান থেকেই গল্পটাকে কন্টিনিউ করা হবে। তবে আপাতত এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।